সুপ্রভাত। আসুন আপনাদের এই হোটেল মঞ্জুষার বাগানটা ঘুরে ঘুরে দেখাই। গেটের সামনে বেগমভেলিয়া, এই তো আগেই আপনারা দেখছেন। এবার আমি বাঁ দিকে ঘুরে গেলাম, একটুখানি এগিয়ে ডান দিকে দেখুন, এটি হচ্ছে কর্পূর গাছ, ঠিক তার পাশে তেজপাতার গাছ। আরেকটু এগিয়ে গেলে এ তো দেখেই বুঝতে পারছেন কাঁঠাল গাছ। কাঁঠালের সাইজগুলো দেখেছেন? এইবার আমার সামনে এটা হচ্ছে হরিতকি গাছ। আর এই যে ঘরটি দেখছেন, এটাই হচ্ছে মঞ্জুষার খাওয়ার ঘর। এখন এখানে একটু রেনোভেশনের কাজ চলছে, তাই খাবার দাবার ওরা ঘরেই সার্ভ করেছে। এই হচ্ছে মঞ্জুষার একতলা এবং দোতলায় তিনটে ছটা ঘর, সাইড ভিউ রুম। এটা এখান থেকে নদী আড়াআড়ি ভাবে দেখা যায় এবং বাগান। এই সামনে একটি জায়গায় আছে সর্পগন্ধা গাছ। ডান দিকে এই হলো দারচিনির গাছ। এই বিশাল গাছটি হচ্ছে উইলো গাছ। এবার এগিয়ে যেতে আরো অজস্র চেনা অচেনা গাছ আছে। উল্লেখযোগ্য যে গাছটার কথা এবার বলতে যাব, সেটা হচ্ছে এই শ্বেত চন্দনের গাছ এবং তার পাশে লাল চন্দন বা রক্ত চন্দনের গাছ। আর দেখুন কিরকম শ্বেত চন্দন এবং রক্ত চন্দনের পাতাগুলো একসাথে লেগে আছে। গাছেরও মন কেমন করে তখন পাতায় পাতায় কথা বলে। আমরা 2011 সালে যখন এসেছিলাম, সেটা ছিল জানুয়ারি মাস, 20শে জানুয়ারি বা এরকম। সেই সময় এই জায়গাটা পুরো কসমস ফুলের বাগানে ভরে থাকতো। এখন তো অতটা ফুল ফোটেনি। এখানে বেশ অনেক গোলাপের গাছ আছে। শীতকালে আসলে নিশ্চয়ই এই জায়গাটা পুরো গোলাপে গোলাপে ভরে থাকবে। এই যে একটু এগিয়ে যাচ্ছে, এইখানে আরেকটি শ্বেত চন্দনের গাছ এবং এই দেয়ালের গায়ে আরেকটি রক্ত চন্দনের গাছ। এই পুরো বাগানটা ঘুরে এবার এসে ভাগীরথীর তীরে এদের এই পরপর অনেকগুলো বসার জায়গা আছে। এখানে প্রথমে একটু বসলাম, তারপরে এলিয়ে শুয়ে পড়ে এই সকালটা উপভোগ করছি। এই যে কি ভালো লাগছে, কি বলবো আপনাদের। মুর্শিদাবাদেরই একটা মজার জিনিস জানেন, পূবের আলো ইমামবাড়াকে ছুঁয়ে গিয়ে পড়ে কিরিটেশ্বরীর গায়ে, আর পশ্চিমের অস্ত যাওয়া সূর্যের আলো কিরিটেশ্বরীকে ছুঁয়ে এসে রাঙিয়ে দিয়ে যায় ইমামবাড়াকে। যাকে আজকে আপনাদের নিয়ে যাব ভাগীরথীর পশ্চিম প্রান্তে। গেট থেকেই টোটো ধরলাম, মাত্র 20 টাকার বিনিময় টোটো আমাকে নামিয়ে দিল লালবাগ ঘাট অঞ্চলে। আর এখান থেকে পারাপারের জন্য মাত্র 5 টাকা। এখানে দাঁড়িয়ে আছি, দেখছি দূর থেকে একটা ফেরি আসছে। কি নেই তাতে, মানুষজনের সাথে বাইক, সাইকেল, এমনকি টোটো রয়েছে মাল বোঝাই করে। এখানে মজার ব্যাপারটা কি জানেন, দুটো নৌকোকে জুড়ে একটা নৌকো বার্জ বানানো হয়। যাই হোক, এরপর আমাদের এই নৌকোটাও ছেড়ে দিল। আমরা এপারে এসে নামলাম। এপারে এসে একটি চায়ের দোকানে প্রথমে বসি, একটু চা খাই, একটা দুটো কথা। এই সামনেই টোটো স্ট্যান্ড। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেখানে ঘুরতে যাব সেইখানে কিন্তু এই টোটোর সাথে যদি বুকিং করতে হয় তাহলে একটু দরদাম করতে হবে। টোটো বলেছিল 1000 টাকা, সেটা দরদাম করে নামলো 500 টাকায়। এরপর আমাদের যাত্রা শুরু হলো। আমাদের প্রথম গন্তব্য রোশনীবাগ। এই আমরা এসে পৌঁছেছি রোশনীবাগে। এটা হচ্ছে সুজাউদ্দিনের সমাধি। এখানে তার সমাধির পেছনে একটি মসজিদও আছে। এমনিতেই এখানে লোকজন খুব কম আসে, তার মধ্যে এত ভোরে তো আরো কম। শুধু পাখির ডাক, কাঠবিড়ালির ছুটোছুটি, আর একা আমি হাঁটতে থাকি। চমৎকার লাগে কিন্তু জান, বিশ্বাস করুন, একটা অদ্ভুত অন্যরকম ভালো লাগা, একটা প্রশান্তি কাজ করে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলি। এই মুর্শিদাবাদ বললে যার নাম সবার আগে মনে আসে, হ্যাঁ ঠিক ধরেছেন, সেই সিরাজদৌল্লার ভগ্নপ্রাপ্ত বিলীন হয়ে যাওয়া মতিঝিল প্রাসাদের দিকে। এই পুকুর পাড় দিয়ে যাচ্ছি, একজন আমাকে দেখিয়ে দিল, এই এসে পৌঁছলাম। এইটাই হচ্ছে সিরাজের জায়গা, মতিঝিল প্রাসাদ সিরাজ এখানে করেছিল।
যা একেবারে ধ্বংস হয়ে গেছে, ভাগীরথীর তলায় তলিয়ে গেছে। কিছু মানুষ এখনো চেষ্টা করছেন সিরাজের এই জায়গাটাকে, স্মৃতিকে পুনরুদ্ধার করে রাখতে। এই যে দেখছেন, এই বেদিটি নির্মাণ করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে হাইকোর্টে একটি কেসও চলছে যে এই সিরাজের এই জায়গাটিকে পুনর্নির্মাণ করতে হবে, এই নিয়ে সরকারের সাথে একটি কেস লড়ছে এই সাধারণ মানুষেরা। সত্যি সত্যি কোথাও কি তাহলে কিছু থাকে? যে মানুষটা হেরে গেছে, পরাজিত একজন নায়ক, তাকেও বুকে আগলে রেখেছে মানুষেরা, তাই না বলুন? এই সময় প্রিয়দর্শনী গানটা শুনতে বড় ইচ্ছে হলো, শোনাই আপনাদের একটু। ভরা থাক, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। ভরা থাক, ভরা থাক। এই আমরা আজিমগঞ্জ অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আজিমগঞ্জ রেল স্টেশন এবং রেলের কলোনি। দেখুন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছোট কোয়ার্টার। আবার এটা হচ্ছে আজিমগঞ্জের ফেরিঘাট। এইটাকে পেরিয়ে আমরা নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি চারবাংলা মন্দিরের কাছে। এটা হলো চারবাংলা মন্দির, অধুনা বাংলাদেশের নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পুরো বিষ্ণুপুরী ঘরানা, আটচালা টেরাকোটার মন্দির। এই চারটি শিব মন্দির, কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকে ভিডিও করা যাবে না, তাই বাইরের থেকেই দেখালাম, সঙ্গে কয়েকটা স্টিল ছবি থাকলো। এবার চারবাংলা মন্দির ঘুরে একদম ঢিলছোড়া দূরত্বে আমরা এসে পৌঁছলাম ভবানীশ্বর মন্দির। কি চমৎকার দেখেছেন! এই বরানগর অঞ্চলের চুন এবং বালি দিয়ে এটা 1755 সালে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী এটা নির্মাণ করেন। 18 মিটার লম্বা এই মন্দিরের উল্টোনো পদ্মের মতো গম্বুজ এবং অভ্যন্তরীণ গর্ভগৃহের চারপাশে একটি বৃত্তাকার করিডোর খুব উল্লেখযোগ্য। দেখুন মন্দিরটি। এর অনতি দূরেই আছে রাজরাজেশ্বরী মন্দির। এটি ওই রানী ভবানীর আমলেই নির্মিত হয়েছিল এবং পাশে আরো দুটো ছোট ছোট মন্দির আছে যা এখন ভগ্নপ্রাপ্ত। সম্ভবত এগুলো শিব মন্দির। এবার এখান থেকে আবার আমাদের গাড়ি এগিয়ে চলে কিরিটেশ্বরী মন্দিরের দিকে। কিরিটেশ্বরী মন্দিরে পৌঁছে একটা অবাক কাণ্ড ঘটলো, জানেন? এও হয় সোজা সুজি একটি মন্দির এবং ডান দিকে একটি বড় মন্দির আছে এবং দুটি মন্দির থেকেই পুরোহিত মশাইরা হাঁকডাক করছে। একজন বলছে এদিকে আসুন, এটাই আসল কিরিটেশ্বরী। আরেকজন বলছে এদিকে আসুন, এটাই আসল কিরিটেশ্বরী। কে যে আসল, কে যে নকল, আমাদের কাছে তা তো বোঝা সম্ভব নয়। তবে ইউটিউবে আগে একজন পুরোহিত মশাইয়ের ইন্টারভিউ আমি দেখেছিলাম, সেই মতো আমি প্রথম গেলাম এই বাঁ হাতের কিরিটেশ্বরী মন্দিরে। শুনে নেব এখানকার পুরোহিত মশাইয়ের কথা। অলৌকিক থেকে কীর্তি করা নয় কপাল না, ভীষণ বিকৃতি ইতিহাস। কেউ বলে, কেউ কপাল বলে, এটা কেউ তাতে হচ্ছে। এটা আমাদের তিনটে পাঠ: সূর্য, চন্দ্র, জ্ঞান। এই হচ্ছে ব্রহ্মশিলা। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর পূর্ববঙ্গে জানেন না, নকশার মধ্যেই মা। বাকি যে নকশা দেখছেন, লতা পাতা ফুল, এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয়, না, এটা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র। একসময় এখানে বৌদ্ধতান্ত্রিক প্রভাব ছিল।
এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা ওটা হচ্ছে ইসলামের প্রভাব। আর এই হলো আমাদের হিন্দু, যেটা আমরা হাট চালাবো। আচ্ছা, আর আরেকটা বলা হয় বাংলা চালা বাঁকুড়ার ঘরে। বাঁকুড়ার ঘরে না? হ্যাঁ। তাহলে বৌদ্ধ ইসলাম হিন্দু। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে রকম ওখানে দেখবেন চালের যে গঠন শৈলী সেটা আছে এরকম। হ্যাঁ, স্টেট হয়ে গেলে কিন্তু হিন্দু হয়ে যাবে। হ্যাঁ, ভেতরটা স্টেট, এটা সম্পূর্ণ হিন্দুস্থান। হ্যাঁ। এই চালটাকে যখন আপনি বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন চালের যে গঠন শৈলী সেটা আছে এরকম। এখানে চার চালাটা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগটা বৌদ্ধ, প্যাগোডা। নেপাল পর্যটনগুলো দেখবেন রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছে। এই হচ্ছে তিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা নিরাপত্তার কারণে মূর্তি কিন্তু বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কোনোদিন এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের সরাসরি দর্শন হবে শিলার উপরে রাজবেশে। ওই সময় আমাদের উৎসব চলে, মেলা বসে, প্রচুর লোকের ঢল লাগে, কিছুক্ষণের জন্য মাকে রাজবেশে করা হয়। এই মূর্তির গুরুত্ব কি? রানী ভবানী নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রেখে গেলেন কেন? খুব ভালো করে মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। একদম আছে। একদম। তাহলে একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। এটাও মা। পাশের মধ্যে দেখবেন আদিয়া যেগুলো ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে ভরসা করে আছে। এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, নিরাপত্তার ব্যবস্থায় আছে। মা দুটোই ইতিহাস। আপনার নামটা? দিলীপ কুমার ভট্টাচার্য। আসন্নকালের যতই লড়াই হোক না কেন, একটা জিনিস কিন্তু বারবার এই মন্দির দেখে আপনাদের মনে হবে যে হিন্দু, বৌদ্ধ, ইসলাম, যত ধর্ম আছে, খ্রিস্টান, প্রত্যেকেই প্রত্যেককে দিয়েছে এবং এই পারস্পরিক আদান প্রদানের ছাপ তাদের শিল্পশৈলীতে ধরা পড়ে আছে। এবার ওখান থেকে বেরিয়ে হালকাভাবে ডাহাপাড়া ধাম ছুঁয়ে একটু দেখে নিলাম। এই যে এটাই হচ্ছে ডাহাপাড়া ধাম, এটা ছুঁয়ে আমরা পৌঁছে যাই খোশবাগ। খোশবাগ মানে সুখের উদ্যান। কেউ বলে এখানে অনেক গোলাপের চাষ হতো, তাই তার গন্ধে মাতোয়ারা হয়ে থাকতো অঞ্চলটি, তার নাম হয়েছে খোশবাগ। যাই হোক, আমরা এর ভেতরে ঢুকি। ঢুকতে ঢুকতে আমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন মানুষের সমাধি দেখব এবং সেই নিয়ে কথা হবে। আসুন। এই যে সামনের ঘেরা জায়গাটি দেখছেন, এখানে 3টি কবর রাখা আছে। প্রথম কবরটি হচ্ছে আলীবতী খাঁর মায়ের। এটি খোশবাগ অঞ্চলের প্রথম কবর। আর অনত দূরে যে 2টি কবর দেখছেন, ওই দুটো হচ্ছে একটি সিরাজের মা এবং অন্যটি সিরাজের পিসি ঘাসেটি বেগমের। শোনা যায় তিনিও বিশ্বাসঘাতকতায় যুক্ত ছিলেন। যাই হোক, কিন্তু এই 2টি কবর নিয়ে একটু বিতর্ক আছে যে সিরাজের মা এবং পিসিকে বুড়িগঙ্গায় ডুবিয়ে মারা হয়েছিল, সেখান থেকে তাদের তো দেহ আনা সম্ভব নয়। কেউ কেউ বলেন যে তাদের কাটা হাতের অংশ এখানে রাখা আছে। এবং ইসলাম ধর্ম অনুযায়ী দেখবেন এই 3টি কবরই চারপাশে একটি প্রাচীরের মধ্যে রাখা। এই অংশটি থেকে বেরিয়ে ডান দিকে গেলে এখানে 17টি কবর রাখা আছে। লোকে বলে সিরাজকে যখন বন্দি করা হয়েছিল তখন সিরাজের কিছু অনুগামী তার সাথে দেখা করতে আসেন এবং সেই সময় তাদেরকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়। এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের বাঁ পাশে দেখুন 3টি কবর রাখা আছে। লোকে বলে এটা দানশা ফকিরের কবর। দানশা ফকির যে সিরাজকে ধরিয়ে দেয়, কিন্তু এটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলে পলাশী যুদ্ধের আগেই তার মৃত্যু হয়েছে। এই 3টি কবর অনেকে বলেন যে সিরাজের নৌকুর মাঝি, তার স্ত্রী এবং তার পুত্রের কবর। যাই হোক, এবার আমরা মূল অংশের দিকে ঢুকছি। এই যে সামনে যেদিকে দেখছেন এটিকে বলে 12 দুয়ারি,
ঢোকার আগেই বাঁ পাশে তিনখানি কবর আছে। এই তিনটি কবর হচ্ছে দেহরক্ষীদের কবর। এই আমরা প্রবেশ করলাম বারোদুয়ারিতে। এখানে আলিবর্দী খাঁ, সিরাজদৌল্লা, তাদের স্ত্রী, তাদের ভাই, এদের কবর আছে। তার আগে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখি। দেখুন দেয়ালে দেয়ালে কিরকম ছোট ছোট কুলঙ্গি আছে। এখানে আগে দিয়া জ্বলতো। এই কুলঙ্গিগুলো অনেক কিছু ভেঙে গেছে, কিছু কিছু রক্ষণাবেক্ষণ করা হয়েছে, সূক্ষ্ম কাজগুলো এখন প্রায় মিটিয়ে গেছে। যাই হোক, এই আমরা ঢুকলাম। এই আমাদের সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি শ্বেতপাথরের ফলক। এটি হচ্ছে সিরাজের কবর। তার পাশে সিরাজের ভাইয়ের কবর। সিরাজের কবরের ঠিক নিচে সিরাজের স্ত্রী লুৎফুন্নিসা বেগমের কবর, এবং এদিকে হচ্ছে সিরাজের ভাইয়ের বউ কবর। এই যে সব থেকে উঁচু এবং বড় কবরটি, এটা হচ্ছে আলিবর্দী খাঁর কবর, এবং তার নিচে তার স্ত্রীর কবর। এই বারোদুয়ারি থেকে বেরোচ্ছি, একদম সামনে হচ্ছে মসজিদ। খোশবাগে এই মসজিদটি প্রথম নির্মাণ করা হয়েছিল। শোনা যায় সিরাজ এবং আলিবর্দী খাঁ প্রত্যেকেই কিছু খানিকটা শান্তিতে সময় কাটানোর জন্য এই মসজিদে আসতেন। এই মসজিদের সামনে একটি জায়গা আছে দেখছেন, এখানে জলের মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো থাকতো। বিষাদের অশ্রু জলে নীরবের মর্ম তলে, বিষাদের অশ্রু জলে নীরবের মর্ম তলে, গোপনে উঠো ফলে হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠো ফলে হৃদয়ের নূতন বাণী, ভরা থাক ভরা থাক। ফিরে আসা লালবাগ ঘাটে। সেখান থেকে এবার সোজা আমি হোটেলে চলে আসি। কাটরা মসজিদ সম্ভবত 1723 বা 1724 সালের মাঝামাঝি এই কাটরা মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণ করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। এখন কাটরা কথার অর্থ কি? কাটরা কথার অর্থ হচ্ছে বাজার। একে একটা সময় বাজার মসজিদও বলা হতো, কারণ এই মসজিদ সংলগ্ন অঞ্চলে খুব বড় একটা বাজার বসতো। এই মসজিদের চারপাশে চারটে এরকম উঁচু উঁচু মিনার ছিল। এখন দুটি মিনার ধ্বংস হয়ে গেছে, আর মসজিদের পেছনের দিকে এই দুটি মিনার অবশিষ্ট রয়েছে। আসুন এই কাটরা মসজিদ আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বহু মানুষ এসছে। কেউ রিল বানাচ্ছে, নানান ফ্রেমে ছবি উঠছে। চারপাশটা এইভাবেই ঘুরতে থাকি কিছুক্ষণ, তারপরে সামনের দিকে এগিয়ে যাই, যেখানে সমাধিস্থ করা হয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁকে। আসুন। এই কাটরা মসজিদেরই নিচে একটি জায়গায় শায়িত আছেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে এই মুর্শিদাবাদ। এই হলো জাহানকোষা কামান। জাহানকোষা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংসকারী। কামানটি দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট, ওজন 212 মণ। কামান বিস্ফোরণের জন্য 17 কিলো বারুদের প্রয়োজন হতো। এটি অশ্বধাতুতে তৈরি। কামানের গা থেকে যেটুকু ফলক ছিল তার থেকে জানা গিয়েছিল যে জাহাঙ্গীরনগরের দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস
উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার এই জাহানকোষা কামানটি নির্মাণ করেছিলেন। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটি সঙ্গে নিয়ে আসেন। তারপর থেকে এই তাদের অস্ত্রাগার বা তোপখানায় কামানটিকে স্থাপন করা হয়। এবার মুর্শিদাবাদে এসেছি, কিন্তু মুর্শিদাবাদে শাড়ি দেখা হবে না তাই কি কখনো হয়? আমরা এখানের এই বিখ্যাত দোকানটিতে এসে পৌঁছই এবং সেখান থেকে যা হয় আর কি, এটা ওটা সেটা দেখা। তারপর সেখান থেকে বেরিয়ে এটি মিষ্টির দোকানে। এটা হচ্ছে ছানা বড়া, মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত মিষ্টির নাম ছানা বড়া। তারপর আমরা আমাদের হোটেলে ফিরে আসি, আবারও ধীরে ধীরে সূর্যের বাড়ি ফিরে যাওয়া, ভাগীরথীর জলে সোনালি আলো খেলা করে, একটা হালকা সোনালি মেঘ ভেসে বেড়ায় ইমামবাড়ার মাথায়। এক আশ্চর্য শহর মুর্শিদাবাদ, ইতিহাসের স্বরূপ, যার পরতে পরতে ইতিহাস, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা। আসুন এই মনোরম বিকেলে প্রিয়দর্শিনী গানটা শুনি, কাল আমাদের ফিরে যাওয়া। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি, পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি। ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক ভরা থাক